শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোব্বার রাঙা সকাল অনুষ্ঠানে। আজকের দিনটি সকলের খুব সুন্দর কাটুক, ভালো কাটুক এই প্রত্যাশা নিয়ে শুরু করছি এই আয়োজন এবং আপনাদের সাথে থাকছি আমি সুস্মিতা। সুন্দর দিনের প্রত্যাশা নিয়ে আমিও আছি মাসুক। শুভ সকাল আমার তরফ থেকেও। সুস্মিতা, তোমাকেও শুভ সকাল। তোমাকেও শুভ সকাল মাসুক, কেমন আছো? ভালো আছি, তুমি? বেশ ভালো আছি এবং আমাদের সঙ্গে একজন বিশেষ অতিথি আছেন, তার একদম। সঙ্গে কথা বলবো বলে আরো বেশি ভালো লাগছে। একদম, কিন্তু তার আগে তো কে আছেন তাকে জানাতে হবে। চলো তুমি জানাই। জানিয়ে দাও। নিশ্চয়ই। প্রিয় দর্শক, আমাদের আজকে রাঙা সকালের অতিথি সঙ্গীত শিল্পী এবং সঙ্গীত পরিচালক শর্মিলা সিনহা। চলুন তাকে স্বাগত জানাই। শুভ সকাল, কেমন আছেন? ভালো আছি, আপনাদেরকেও শুভ সকাল। অনেক ধন্যবাদ, আপনাকে পেয়ে খুবই ভালো লাগছে। পুরো ঘন্টা জুড়ে আপনার সঙ্গে আলাপ করব। আলাপের শুরুটা করতে চাই একজন শৈশব থেকে। শৈশবটা কোথায় কেটেছে, কেমন কেটেছে? আমার শৈশব কেটেছে মৌলভীবাজার, সিলেট বিভাগের মৌলভীবাজার জেলা ঘোড়ামারা গ্রাম। আচ্ছা, এটা মণিপুরি একটা এরিয়া আর কি, ওই জায়গাটা আচ্ছা। মণিপুরি অঞ্চল। এখানে একটা মণিপুরি পরিবারে আমার জন্ম। আচ্ছা, মণিপুরি পরিবারে যেহেতু জন্ম, মণিপুরি পরিবারের বিভিন্ন রীতি নীতি উৎসব সবকিছু নিয়ে আমরা শুনতে চাই। হ্যাঁ, একদম শৈশবে আসলে আপনার দৃষ্টিতে কি কি ছিল? মণিপুরি হিসেবে আসলে আমাদের বেড়ে ওঠাটা একটু অন্যরকম মানে কি আমাদের বাড়ি থেকে বা আমাদের পরিবেশ সব থেকে আমাদের যে সামাজিক একটা আবহ, সেখানে যে সাংস্কৃতিক একটা আবহ সব সময় কাজ করে। বাহ। একেবারে নাচ এবং গানের মাধ্যমে, বিশেষ করে গানটা আমাদের প্রতিটি পরিবারের সামাজিক বিভিন্ন রীতিনীতিতে গানটা একটা অঙ্গাঙ্গিভাবে জড়িত একটা উপাদান। আচ্ছা। তো সেই হিসেবে আমিও প্রত্যেক মণিপুরি মেয়ে মোটামুটি গানের সাথে যুক্ত থাকে, নাচের সাথে যুক্ত থাকে। আমি গানের সাথে যুক্ত হয়েছি। বাহ। এবং সেই গানের সাথে যুক্ত হওয়াটা সম্ভবত মায়ের থেকে, প্রথম মায়ের থেকে শেখা। আমার মায়ের মূলত আগ্রহ তো মণিপুরি গান তো আছেই। এছাড়াও আমার মা ছোটবেলা থেকে আমি শুনতাম যে পুরাতনী বাংলা গান আছে যেগুলা, তখন তো রেডিও চালু ছিল আমাদের ছোটবেলায়। তো রেডিওতে গান শুনে শুনে ওই যে পুরাতনী বাংলা গান গাইতেন, আমরা শুনে শুনে শিখতাম। আচ্ছা। মার আগ্রহেতেই আমি মূলত গান শেখা শুরু করি আর কি। ছোটবেলায় তো বুঝতাম না, আচ্ছা তো শেখা শুরুটা মায়ের থেকে। মা এবং বাবারও আগ্রহ ছিল আচ্ছা অবশ্যই। আচ্ছা। মায়ের আসলে উৎসাহের জায়গাটা তো খুব পরিষ্কারভাবে বোঝা যায়, কিন্তু বাবার উৎসাহের জায়গাটা না অনেক সময় বোঝা যায় না। বাবা চাচ্ছেন ঠিকই, কিন্তু মুখ ফুটে ওইভাবে বলছেন না। এটাই। সেই মিষ্টি জায়গাগুলো শুনতে চাই। আমার বাবা হচ্ছেন একজন প্রধান শিক্ষক। আচ্ছা। তো একটু গম্ভীর টাইপের ছিলেন, কিন্তু আবার খুব সামাজিক একজন, সমাজের পঞ্চায়েত বলি আমরা যেটা, মণিপুরি সমাজে পঞ্চায়েত প্রধান আচ্ছা। ছিলেন। তো সেই হিসেবে উনি গান যেহেতু পঞ্চায়েত প্রধান ছিলেন এবং বিভিন্ন সামাজিক অনুষ্ঠান, আমাদের সামাজিক অনুষ্ঠানগুলো সাধারণত সাংস্কৃতিক যে নোটপালা বা রাস, গান নাচের মাধ্যমে, কীর্তন, আচ্ছা, এগুলোর মাধ্যমে হয়ে থাকে। তো সেই কারণে বাবাও ওইগুলোর মধ্যে জড়িত ছিলেন এবং উনি নিজেও গাইতেন। সত্যি কথা, মণিপুরি যে গানগুলা উনিও গাইতেন, মণিপুরি গান বিশেষ করে। আর উনি লালন গীতি গাইতেন বেশি করে। আচ্ছা, তো বাবা যেহেতু শিক্ষক ছিলেন, তো সেই জায়গা থেকে শাসন বা পারিবারিক সেই অনুশাসনের জায়গাটা কেমন ছিল একটু জানতে চাই। শাসন আমাদের ওই দিক দিয়ে আমরা পূর্ণ স্বাধীনতা পেয়েছি বলা যায়। আচ্ছা। পরিবার থেকে সুশিক্ষা এবং সংস্কৃতির, আমাদের সংস্কৃতির যে একটা ঐতিহ্য বা কালচার যেটা, ওইটা ধারণ করে যেহেতু আমরা চলেছি, শাসন ওইরকম আর ইয়ে নয়, ওইটার মধ্যেই আমরা আচ্ছা আচ্ছা বিলং করেছি আর কি। আচ্ছা আচ্ছা। পড়াশোনা, গান, সাংস্কৃতিক বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ, ছোটবেলার সেই সময়টা আসলে অনেক কিছু এখন এসে স্মরণ করিয়ে দেয়। তো সেই সময়ের কিছু মধুর স্মৃতি একটু শুনি। ছোটবেলায় আসলে আমি গান তো আছেই, গানের পাশাপাশি আমি খুব খেলাধুলা করতাম। আচ্ছা। ছেলেদের সাথে মূলত আমার 2 ভাই আছে, আর ওদের সাথে, আর গ্রামে যেরকম গ্রামীণ পরিবেশে যেরকম থাকে আর কি, তো এরকম ফুটবল, ক্রিকেট সব খেলাধুলা করে একদম দাপিয়ে বেরিয়েছি আচ্ছা আচ্ছা। ছেলেদের মতো। তারপর আস্তে আস্তে তো সময়ের সাথে সাথে একটা সময়ের সাথে সাথে পরিবর্তন। বদলেছি। আমি 7-এ যখন পড়ি, তখন আমি আনুষ্ঠানিকভাবে একজন গুরুর দীক্ষা নিই আর কি। আচ্ছা আচ্ছা। একজন গুরুর কাছে গান শেখার জন্য মার অনুপ্রেরণাতেই বাবা যোগাযোগ করেন, সমাজে একজন। তো সুদূর হবিগঞ্জ, আমাদের এখান থেকে বেশ দূর, হবিগঞ্জ থেকে একজন ওস্তাদ এসে আমাদের বাড়িতে
থাকতেন। বৃহস্পতিবার আসতেন, শুক্র শনি থেকে রবিবার যেতেন, এরকম করে করে উনি এসে প্রতি সপ্তাহে আমাদের গানে যেতেন। বাবা যে স্কুলে শিক্ষক ছিলেন সেখানেই কি পড়াশোনাটা শুরু? না না, সেখানে পড়িনি। আমি অন্য আমার কাছের যে স্কুলটা সেখানে পড়তাম, আর বাবা একটু দূরবর্তী একটা স্কুলে ছিলেন দেখে। মা কি তখন যাতায়াত ব্যবস্থা কঠিন ছিল, কাঁচা রাস্তা ছিল, সেই কারণে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, মা কি করতেন? মা হচ্ছে গৃহিণী ছিলেন, গৃহিণী মূলত আছেন, কিন্তু উনি হচ্ছেন আমাদের সমাজে, মণিপুরী সমাজের প্রথম শিক্ষিত নারী। শিক্ষিত নারী মানে যিনি তখন এইচএসসি, পাকিস্তান আমলে তখন এইচএসসি পাশ করে ডিগ্রি করেছেন। বাহ, পড়াশোনা আপনার সঙ্গে আরো অনেক গল্প করব, কিন্তু এই মুহূর্তে আমাদের কাছে কিছু তথ্য আছে, সেগুলো দর্শকদের জানিয়ে আসতে চাই। গানের সঙ্গে শর্মিলা সিনহার পথ চলা শুরু একদম ছোটবেলা থেকে। তিনি ছায়ানটে শিক্ষালাভের পাশাপাশি একাধিক ওস্তাদের কাছে সঙ্গীতে তালিম নিয়েছেন। প্রায় ৩০ বছর ধরে দেশের অন্যতম নাট্য সংগঠন মণিপুরী থিয়েটারে সঙ্গীত নির্দেশক এবং সঙ্গীত শিল্পী হিসেবে কাজ করছেন তিনি। এই দলের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে শুরু থেকে এর কার্যক্রমের সঙ্গে যুক্ত আছেন। দলটির অধিকাংশ নাটকে তিনি সঙ্গীত শিল্পী হিসেবে দায়িত্ব পালন করেছেন। নাট্য প্রতিকূল পরিবেশেও মণিপুরী থিয়েটার নিজস্ব সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় নিয়মিত প্রযোজনা এবং উৎসব আয়োজন করে যাচ্ছে। সঙ্গীত, নৃত্য, সাহিত্য, গবেষণা এবং পাঠচর্চার পাশাপাশি প্রতি বছর মণিপুরীদের নৃত্যমূলক উৎসব আয়োজনেও তিনি সক্রিয়ভাবে যুক্ত। বাংলা ও বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষায় দলটির 50টি প্রযোজনায় সঙ্গীতের অগ্রভাগে থেকেছেন তিনি, যার মধ্যে উন্মুক্ত মঞ্চে পরিবেশিত 3.25 ঘন্টার শ্রীকৃষ্ণ কীর্তন নাটকে একাই নেপথ্যে 65টি গান গাওয়ার অভিজ্ঞতা রয়েছে। এছাড়া স্বল্প দৈর্ঘ্য মণিপুরী চলচ্চিত্র তিরাস ও হুনাছড়ির সঙ্গীত পরিচালনার দায়িত্বও পালন করেছেন শর্মিলা সিনহা। দর্শক, আবারও ফিরছি তার কাছে। আপনার ধাপে ধাপে অনেকগুলো কাজ, সেগুলোর কথা শুনবো, কিন্তু যেহেতু স্কুলের গল্পে ছিলাম, আর একটু বিস্তারিতভাবে জানতে চাই যে পড়াশোনার প্রতি আগ্রহ কেমন ছিল? পড়াশোনাটা হচ্ছে আমাদের একেবারে পারিবারিক একটা, যেহেতু আমাদের হচ্ছে পরিবারটা পুরো শিক্ষক পরিবার। বাবা শিক্ষক ছিলেন, কাকা শিক্ষক ছিলেন, আমার দাদু শিক্ষক ছিলেন। আচ্ছা। তো সেই হিসেবে শিক্ষানুরাগিত ছিলাম আমরা সবাই, শিক্ষাটা গ্রহণ করেছি আর কি। স্কুলের বইয়ের বাইরেও আপনার আসলে বই পড়ার একটা ব্যাপার ছিল? আমি খুব প্রচুর বই পড়ি, সাহিত্য, যেটা বাংলা সাহিত্য থেকে শুরু করে রুশ সাহিত্য, লাতিন, আচ্ছা, সব ধরনের সাহিত্যই আমি, মণিপুরী সাহিত্য বা বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষা সাহিত্য। শিক্ষক পরিবারে বেড়ে ওঠে, সেখান থেকেই কি ছোটবেলা থেকেই ঠিক করা যে শিক্ষকই হবেন? এটা এক ধরনের, আসলে আমার শিক্ষকতার প্রতি একটা টান ছিল, এটা ঠিক। আমার উদ্দেশ্য ছিল হচ্ছে শিক্ষক হব। আর ছোটবেলায় তো এরকম উদ্দেশ্য আসলে থাকে না, একটু বড় হওয়ার পরে যেটা শিক্ষকতার প্রতি আমার টানটা তৈরি হয় আর কি। আর পড়াশোনা করার পর আমি স্বাভাবিকভাবে, যেহেতু টানটা থাকে, আর আমার মার ইচ্ছা ছিল তার 3 ছেলে মেয়ের মধ্যে একজন ডাক্তার হবে, আর মেয়ে হচ্ছে একটা লেকচারার বা প্রফেসর হবে, আর আরেক ছেলে ছোট জনের উপর আমরা শুভাশিস, যে তার উপর সে হচ্ছে তার স্বাধীন মতো সে নাট্যকলায় পড়েছে। তখন আমরা অনেক এগিয়ে গেছি, আমাদের সমাজটা অনেক এগিয়ে গেছে। সে নাট্যকলায় পড়ে জাহাঙ্গীর ইউনিভার্সিটিতে পড়াশোনা করে তারপরে তো থিয়েটার প্রতিষ্ঠা আসলে স্বাধীনভাবে নিজের এই পছন্দগুলো নিয়ে পড়াশোনা করা বা এসবের মধ্যেই থাকাটা না, মানে সৌভাগ্যের একটা ব্যাপার, যেটা আপনার 3 ভাই বোনেরই হয়েছে। একদম পরিবার থেকেই তো এটা পেয়েছেন। এবং একই সাথে আপনার কাছে জানতে চাইবো যে পরিবার এই স্বাধীনতাগুলো যে দিল, নাকি পরিবারকে সামহাও আপনার ম্যানেজ করেছেন যে আমরা এটা করতে চাই? এই যে থিয়েটারটা না, ওই যে থিয়েটার নিয়ে আপনার ভাই পড়েছে আপনি বলছেন। হ্যাঁ, যখন শুভাশিস যখন প্রথম থিয়েটার করতে যায়, তখন আসলে এটা হচ্ছে আমাদের সমাজে এটা একটা মানে অস্বাভাবিক, মানে তার সমাজের লোকের চোখে এটা মানে অঘটন ছিল আর কি, যে থিয়েটার নাটক এগুলো নেওয়ার পরে নাকি আমাদের ওদিকে আমার বাবা আবার যাত্রাপালা সাথে যুক্ত ছিলেন, তিনি অভিনয় করতেন যাত্রার। তো সেই হিসেবে যাত্রাপালা চললেও থিয়েটার জিনিসটা তখনও প্রতিষ্ঠিত হয়নি। তো ওইটা নিয়ে আবার ভার্সিটিতে পড়তে যাবে, এটা সাধারণ চোখে মানে একটা মেধাবী ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, তো স্বাভাবিকভাবে সবার ইচ্ছা হচ্ছে, সবার ধারণা যে ডাক্তার হবে অথবা বুয়েটে পড়বে এরকম। কিন্তু সে যখন নাট্যকলা, নাট্যতত্ত্ব বেছে নিল, মোটামুটি সবাই একটু বেশ অবাক হয়েছিলেন আর কি, আমাদের আত্মীয় স্বজন বা প্রতিবেশীরা।
কিন্তু এটা হচ্ছে আমাদের বাবা পরিবার থেকে আমার বাবা মা এটা ওই স্বাধীনতা দিয়েছেন যে করুক সে যা ইচ্ছা। আচ্ছা, তো ছোটবেলা থেকে আপনি বলছিলেন গান শিখেছেন এবং মার কাছ থেকে পুরাতন বাংলা গান, মণিপুরি গান শুনেছেন, কিন্তু পরবর্তীতে আপনার রবীন্দ্রসঙ্গীতের প্রতি আগ্রহটা কবে থেকে তৈরি হলো? এটা আমি যখন গান শিখতে শুরু করি তখন আসলে রবীন্দ্রসঙ্গীত শিখিনি, সেটা ছিল মানে বিভিন্ন ওই যে ছোটবেলায় শিখে না ছড়া গান থেকে শুরু করে রবীন্দ্রনাথও শিখছি, নজরুলও শিখছি, আবার রাগের একটা শাস্ত্রীয় এটা শিখছি, সবগুলা মিশিয়ে আর কি। আমার উস্তাদ যিনি ছিলেন মিন্টুলার জন্য এরকম শিখাতেন, প্রথম উস্তাদ যিনি। তারপর আস্তে আস্তে যখন বুঝতে পারি আমি এসএসসির পর, এসএসসি দেওয়ার পরে এসএসসির প্রথম দিকে আমি উস্তাদ চেঞ্জ করি, উস্তাদ তখন আর আসতে পারতেন না আর কি অত দূর থেকে। তখন আমাদের এলাকায় একজন উস্তাদ ছিলেন গৌরহরি চ্যাটার্জি, তিনি সুদূর ভারত থেকে সঙ্গীতের উপর তালিম নিয়ে ফিরেছেন। তো ওনার সাথে আমার এসএসসির পর থেকে আমি ওনার কাছে ইয়ে করি, শিষ্যত্ব গ্রহণ করি, এখনো উনি আমার গুরু হিসেবে আছেন। তখন আস্তে আস্তে আমি গানটা বুঝতে শুরু করি, গানের প্রতি আমার ভালো লাগাটা তৈরি হতে থাকে। আসলে বুঝার পরে আগে গান শুনতাম গাইতাম সেটা হচ্ছে এক ধরনের খেলা চলে, কিন্তু বুঝতে পারা যেটা সেটা হচ্ছে এসএসসির পর। এসএসসি তখন থেকে আমি আমার রবীন্দ্রনাথের গানে, রবীন্দ্রনাথের কথায় সুরে, তখন আমি সাহিত্য যেহেতু পড়তাম, রবীন্দ্রনাথের গল্প উপন্যাস এগুলো পড়ে ফেলেছি আমি। তো তার গানের কথার সাথে আমি যেন আমার একাত্মতা একটা নিজের জীবন মানে নিজের জীবনে একটা মানব প্রকৃতির যে মিল, যে একাত্মতা, সেটা অনুভব করতে শুরু করি যখন বুঝতে। এখানে আসলে লক্ষণীয় যে আপনার জীবনে রবীন্দ্রনাথের প্রভাবটা বেশ দারুণভাবে এসেছে, সেটা গানে বলেন বা নাটকে বলেন, যে কোনো জায়গা থেকে এসেছে। সুস্মিতা, আমরা কি আমাদের অতিথির গলায় একটা রবীন্দ্রসঙ্গীত শুনবো নাকি? অবশ্যই অবশ্যই, রবীন্দ্রনাথকে নিয়ে কথা হচ্ছে, একটি রবীন্দ্রসঙ্গীত শুনতে চাই। দেশের স্বদেশ পর্যায়ের একটা গান। আচ্ছা, এটা গাইছি, আমার খুব প্রিয় গান এটা। সার্থক জনম আমার, জন্মেছি এই দেশে, সার্থক জনম মাগো, সার্থক জনম মাগো, তোমায় ভালোবেসে সার্থক। জানি নে তোর ধন রতন আছে কি না, রানীর মতো শুধু জানি আমার অঙ্গ জোড়ায় তোমার ছায়ায় এসে, শুধু জানি আমার অঙ্গ জোড়ায় তোমার ছায়ায় এসে সার্থক। কোন বনেতে জানি নে ফুল গন্ধে মন করে আকুল, কোন গগনে ওঠে রে চাঁদ এমন
হাসি হেসে আঁখি মেলে তোমার আলো প্রথম আমার চোখ জোড়ালো ওই আলোতে নয়ন রেখে মুদব নয়ন শেষে ওই আলোতে নয়ন রেখে মুদব নয়ন শেষে সার্থক। মন্ত্রমুগ্ধের মতো হারিয়ে গিয়েছিলাম। এভাবে আসলে আজকের পুরো আয়োজন জুড়ে আপনাকে জানবো এবং আপনার এত মধুর মধুর গানগুলো আমরা শুনতে চাই। আমরা যেমনটা জেনেছি যে প্রায় 3 দশক ধরে আপনি মণিপুরি থিয়েটারও করেন। হ্যাঁ, থিয়েটারে, একেবারে শুরু হ্যাঁ, মণিপুরি থিয়েটারের প্রতিষ্ঠা লগ্ন থেকেই আচ্ছা আচ্ছা, আমি যুক্ত আছি। সেটা কখন থেকে? 1996 সালের 26শে সেপ্টেম্বর। আচ্ছা আচ্ছা, তখন আপনি কি পড়ছিলেন? তখন আমি অনার্স আচ্ছা, সেকেন্ড আচ্ছা। ইয়ারে ছিলাম। আচ্ছা, অনার্স করেছি আমি ওই যে ওখান থেকে। হুম, মূলত থিয়েটারটা শুভাশিস আমার ছোট ভাই, সে যেহেতু জাহাঙ্গীরনগর পড়ার আগে অবশ্য তখন সে পড়ে যায় আচ্ছা। জাহাঙ্গীরনগরে। এর আগে হচ্ছে ইন্টারমিডিয়েট পাশ করার পর তার মাথায় যে ওটা হঠাৎ করে যেহেতু সে আগে থেকে লেখালেখির সাথে যুক্ত ছিল, কবিতা গল্প এগুলা সাথে যুক্ত, বিভিন্ন জাতীয় পত্রিকায় তখন তার অলরেডি কবিতা প্রকাশ হওয়া শুরু করেছে। বাহ। তো এই কারণে সে তার কয়েকজন বন্ধু মিলে থিয়েটার একটা নতুন কিছু একটা করার ভাবনা থেকে থিয়েটারটা শুরু করে আমি ছিলাম ওর আচ্ছা। দিদি হিসেবে। তো আমার পরিবার থেকেই, আমার পরিবারের সবারই সমর্থন ছিল এবং গ্রামের, মূলত আমার গ্রামের থেকেই, গ্রামের বন্ধু বান্ধবরা মিলে এটা করি। তখন থেকেই আমি যুক্ত আছি আর কি। 1996 সালের 26শে সেপ্টেম্বর ছিল সেটা। আচ্ছা আচ্ছা, বেশ দীর্ঘ আচ্ছা। সময়। তো দলের প্রথম প্রযোজনা কি ছিল মনে আছে? মেঘ বৃষ্টি রোদ, মেঘ আচ্ছা। বৃষ্টি রোদ নামে আচ্ছা তখন একটা বাংলা নাটক ছিল। আচ্ছা, এটা কি মৌলিক নাটক ছিল? হ্যাঁ, মৌলিক সুভাষিসের কার লেখা ছিল? ওর লেখা, ডিরেকশন আচ্ছা, সুভাষিসের। আচ্ছা, মূলত তখন মুক্তিযুদ্ধ ভিত্তিক আমরা মূলধারার এক নাটক, যেটা মুক্তিযুদ্ধ বা এরকম ব্যাপার নিয়ে নাটকটা আচ্ছা। ছিল আর কি। এই যে নাটকে গানের ব্যবহার, এটা আসলে নাটকের গতিকে ত্বরান্বিত করে এবং একই সাথে নাটককে দেখা যায় যে একই বিষয় দেখা যাচ্ছে বোঝাইতে অনেক সময় লাগতো, যেটা গানে হয়তো বা খুব অল্প সময়ে বোঝানো ওইটাই, সম্ভব। হ্যাঁ, হ্যাঁ। কিন্তু সেটার জন্য আসলে সেই জ্ঞানটা অনেক বেশি গভীরভাবে দরকার হয়। যেহেতু আপনি গানের ব্যবহার করছেন নাটকে, আপনি এই জায়গাটা আসলে কিভাবে দেখেন বা কিভাবে চালিয়ে নিচ্ছেন? আসলে আমরা একটা নাটক যখন নামাই তখন তো রিহার্সেল চলে 1 মাস, বা যে স্ক্রিপ্টটা হবে সেটা নিয়ে আমরা 2-3 মাস আগে থেকে আমরা স্ক্রিপ্টটা নিয়ে আলোচনা শুরু করি, পড়ি। অভিনেতারা আমরা যারা দলে আছি সবাই মিলে, মূল পারফর্মাররা মিলে, ডিরেক্টর, আমি মিউজিশিয়ান হিসেবে আমাদের বাদ্যে থাকেন একজন বাদক। তো সবাই মিলে আমরা এটা পড়ি, পড়াশোনার পরে কোন জায়গাটা কিরকম করে করতে হবে, বা এই জায়গাটা আবেগের জায়গাটা, এখানে একটু দুঃখের ব্যাপার থাকে, এখানে একটু আনন্দের ব্যাপার থাকে, এখানে বাদ্য কিরকম হবে, এই দুঃখের জায়গাটা একটু রাগ ব্যবহার করতে হবে, যে কোন রাগটা দুঃখের, কোন রাগটা, বা যদি রবীন্দ্রনাথের কোনো সুর, হামিং, পুরো গানটা ব্যবহৃত করি না, হামিং আকারে আমরা ব্যবহার করি ওইরকম। মণিপুরি বিশেষ করে আমরা এখানে, আমরা শেষের দিকে প্রথম থেকে যদিও আমরা বাংলা নাটক দিয়ে শুরু করি, কিন্তু একটা পর্যায়ে গিয়ে আমরা নিজের শিকড়ের দিকে ফিরে তাকানো, যেটা আমাদের তো ঐতিহ্যবাহী, আমাদের তো সমৃদ্ধ একটা সংস্কৃতি আছে, রাসলীলা, নটপালা। আচ্ছা। তো এগুলো আমরা নিয়মিত এগুলোর সাথে, ওই যে শিল্পীদের সাথে, রাসলীলা শিল্পীদের সাথে, নটপালা শিল্পীদের সাথে আমরা বসি, তাদের সাথে শেখার চেষ্টা করি। আচ্ছা আচ্ছা। তো সেই কারণে ওই সুরগুলা এসে আমরা হামিং আকারে আমি ব্যবহার করা, কোন জায়গাটায় যেমন এটা বসে ঠিক করা হয় আর কি। আচ্ছা। আর আমাকে বলবে
ডিরেক্টর বা সুভাষিস বলবে যে এই জায়গাটা আমি একটু দুঃখের, ওই জায়গাটা চাই, তো আমি একটু চেষ্টা করব কোন রাগটা ব্যবহার করা যায় বা মণিপুরি কোন সুরটা দিলে ওই আবেগটা ফুটে উঠবে, এভাবে। রাসলীলার মেকিং যদি আমরা বলি, নির্দেশনার জায়গাটা যদি আমরা বলি, একটু নিশ্চয়ই আলাদা 10টা নাটকের থেকে, থিয়েটার নাটকের এটা থেকে। সম্পূর্ণ, এটা তো পুরো ক্লাসিক একটা জি। এটা, এবং অনেক বছরের এটা সমৃদ্ধ আঙ্গিক যেটা বলি আমাদের। এখানে কি শুধু আঙ্গিক আর সঙ্গীতেরই ব্যবহার থাকে নাকি নাচের, নৃত্য এবং নৃত্য বাচিকটা আসলে কি পরিমাণে থাকে নাকি থাকেই না? বাচিক কথা থাকে না, রাসলীলা সাধারণত গান, আচ্ছা, মানে রাসলীলা যে কাহিনীটা বর্ণিত হয় সেটা গানে গানে এবং কথা নৃত্যের থাকে। মাধ্যমে নৃত্য ফুটিয়ে এবং তোলে। গান, নৃত্য গান এবং বাদ্য, মানে পুরো সঙ্গীত আর কি, যেটা আমরা বলি। আচ্ছা। পুরোটা মিলে একটা সঙ্গীত হয়ে যাচ্ছে। বাহ, চমৎকার। রবীন্দ্রনাথ নিয়ে যেহেতু আপনার আবেগের একটা জায়গা আমরা শুনছিলাম, তো রবীন্দ্রনাথের খুব বিখ্যাত চিত্রাঙ্গদা, যেখানে আমরা দেখেছি যে মণিপুরি রাজকন্যার কথা কাজ করা হয়েছে কখনো না, চিত্রাঙ্গদা নিয়ে কাজ করা হয়নি, কিন্তু আমরা সামনে আপনি বলে ফেললেন, আমরা একটু আমাদের মণিপুরি থিয়েটার থেকে চিত্রাঙ্গদা নৃত্যনাট্য আকারে এটা করার একটা চেষ্টা করছি মণিপুরি আঙ্গিকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা তো মণিপুরি ইয়েতে বাংলাতে অনেক হয়েছে, কিন্তু আমরা মণিপুরি মৃদঙ্গ বা মণিপুরি নাচের সমন্বয়ে এটা একটু করার চিন্তা ভাবনা করছি। বাহ, মণিপুরি নাচের সাথেই তো মৃদঙ্গের ব্যবহারটা আসলে মৃদঙ্গটা ওতপ্রোত। মূলত মণিপুরি নাচের সাথে। একদম। ম্যাম, আপনার কাছে জানতে চাইবো যে আপনি এমন একটা সামাজিক জায়গা থেকে এসেছেন যেটা সাংস্কৃতিক বান্ধব ছিল ঠিকই, কিন্তু অনেক সুবিধা আসলে ওই জায়গা থেকে পাওয়াটাও কি একটু কঠিন হচ্ছিল? খুবই কঠিন ছিল তখন। আচ্ছা আচ্ছা। একটা লড়াই করতে হয়েছে আমাদের, সত্যি কথা একটু বলতে। লড়াইয়ের গল্পগুলো শুনি। তখন ওই যে বললাম যোগাযোগ ব্যবস্থা প্রথমত খুবই নিয়েছিল, এবং ওই সময় হচ্ছে আমাদের সমাজ মূলত এই যে বললাম এই ধরনের ক্লাসিক্যাল ধারার যে রাস বা রাসলীলা তো আমাদের মানত থেকে হয়। মানত মানে পুণ্যার্থে কোনো পরিবারের গার্জিয়ান বা অভিভাবকদের পুণ্য কামনায়, আচ্ছা। সন্তানের পুণ্য কামনায় ওটা মানত করে থাকে রাসলীলাটা। তো সেরকম একটা সাংস্কৃতিক আবহে থাকার পরে আমরা যখন হঠাৎ করে যে ওইটার বাইরে আমাদের সংস্কৃতিটা ছিল বলে মণ্ডপ ভিত্তিক, মণ্ডপ বলে আমাদের একটা এটা কি জায়গা পূজা আছে। প্রার্থনার একটা অংশ হিসেবে আপনি শুরু? পূজাটা যেটা হয় সেটা তো মন্দিরে, কিন্তু মণিপুরীদের একমাত্র এটা একটা জায়গা থাকে মণ্ডপ, মানে মন্দিরের এক পাশে মন্দির থাকে, মন্দিরের বাইরে একটা বড় বিশাল একটা ঘর, মানে খোলামেলা, চারপাশ খোলা টিন দিয়ে, যেখানে আমাদের হচ্ছে রাসলীলা বা নোটপালাটা হচ্ছে ইয়েতে হয়, এরেনা মানে গুল মঞ্চে হয়, চারপাশে দর্শক বসে। তো এরকম একটা প্ল্যাটফর্ম আমাদের একটা প্রতিটি মণিপুরি গ্রামে একটা, দুইটা, তিনটা করে আছে মণ্ডপ। তো ওই মণ্ডপ ভিত্তিক সংস্কৃতি যেটা ছিল, সেখান থেকে বেরিয়ে আমরা যখন স্টেজে করতে, আমাদের প্রোগ্রামটা তো মূলত স্টেজে করতে যাই, তখন স্বাভাবিকভাবে পরিবার বা পরিবার থেকে তো সমস্যা নাই, কিন্তু একটু খটকা লাগে যেটা, তো আসতে দেয় না সন্তানদের, যে এটা কি নাটক, থিয়েটার কি নাটক কি, এগুলা একটু তখন ওই ধারণাটা তেমন পাকাপোক্ত হয়নি। সেখান থেকে তাদেরকে বুঝিয়ে পরিবারের গার্জিয়ানদের বুঝিয়ে সন্তানদের আনা, তাদের প্রশিক্ষণ দেওয়ার ওই ব্যাপারটা, এটা একটা টাফ ব্যাপার ছিল আমাদের। মণিপুরি সম্প্রদায়ের ছেলেমেয়েরা কেমন আগ্রহী ছিল সে সময়? আগ্রহ তো আছেই, যেহেতু আমাদের আসলে কালচারাল একটা আবহে আমরা বড় হই, তো আগ্রহটা থাকে, কিন্তু পরিবার থেকে ওই যে ওইটা পরিবার থেকে বাধা থাকে, হ্যাঁ। তো এই কারণে তাদেরকে বুঝিয়ে, পরিবারে আমরা মূলত বাচ্চারা যদি আগ্রহ প্রকাশ করে, বাচ্চারা আগ্রহী না থাকলেও আমরা যখন বুঝতে পারি যে এরকম আছে, দেখি যে নাচে, কোথাও খুব ভালো নাচে মেয়েটা কোনো রাসে, তো আমরা মনে করি যে এই মেয়েটা যদি আমাদের থিয়েটারে এসে যুক্ত হয় বা এই ছেলেটা এসে যদি যুক্ত হয়, তো পরিবারের সাথে যোগাযোগ করি, মা বাবার সাথে যোগাযোগ করি, এভাবে করে আনতে হয়েছিল। তখন আমাদের যোগাযোগ ব্যবস্থাও ওই রকম ছিল না, তো গ্রামে আমরা গিয়ে ওটা করতে হয়েছে। আচ্ছা আচ্ছা। আপনি যে সময় থিয়েটারের চর্চা করেছেন, সেই সময় দেখা যাচ্ছে যে কোনো একটা সংগঠন দাঁড় করানোর জন্য অর্থনৈতিক সাপোর্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তাছাড়া আপনি প্রোডাকশন করতেই পারবেন না। এই বিশেষ প্রয়োজনটা আসলে কিভাবে মিটত? সহযোগিতায় কারা আসতো? তো ওখান শুরু করে এখন পর্যন্ত আর্থিক জায়গাটা আসলে আমরা মূলত প্রধানতই মানে একমাত্রই বলা যায় আমাদের পরিবার থেকে। আমার দাদা ডাক্তার ছিলেন, উনি
ইনভেস্ট করতেন। আচ্ছা। তারপরে বিভিন্ন প্রোগ্রাম যখন আমরা আয়োজন করি, নববর্ষ বিশু বলি আমরা, বছরের শেষ দিনটাকে। আচ্ছা। বিশুটা হচ্ছে আমাদের একটা বিশেষ উৎসব, যেটা গ্রাম শুধু পরিবারে ছিল, পরিবার থেকে পরিবারে তরকারি বা এরকম আমাদের আদি যে দেবতা তার নামে এটা হয়। কিন্তু আমরা পরে এটাকে স্টেজে আনা প্রথম আমরা ধারণা করি যে এটাকে স্টেজ একটা প্রোডাকশন করা যায়, এমন একটা করি যে এটা সার্বজনীন একটা প্রোগ্রাম, যেখানে ধর্ম বর্ণ সবাই, মানে এলাকার পুরো, আমাদের এখানে তো মণিপুরি ব্যতীত অন্য জাতিগোষ্ঠীও আছে, সবারই অংশগ্রহণ হতে পারে। আচ্ছা। তো এইভাবে করে আমরা ওইটাকে বিশুটাকে স্টেজে নিয়ে আসি। 2 দিন ব্যাপী একটা বড় প্রোগ্রাম বিশু, এবং আমরা সাথে সাথে বাংলা নববর্ষটাও 2 দিন ব্যাপী পালন করি আর কি। তো এখানে বিশাল এই যে প্রোগ্রামটা, তখন এখন আমাদের নটমণ্ডপ হয়েছে, তখন খোলা মাঠে করতাম আমরা। আচ্ছা। তো এটা বাজেট, যেটা বেশ বড় বাজেট তখনকার দিনে, এটা আমাদের দাদা করতেন। আর আবার সমাজের গণ্যমান্য ব্যক্তিদের কাছে আমরা এই অনুষ্ঠানের জন্য, বিশেষ এই আয়োজনের জন্য আমরা আবার চাইতাম কিছু ডোনেশন, তখনের ডোনেশন কি 500, 1000 এরকম করে করে, আর বাকিটা পুরো পরিবার থেকে আমাদের দাদা করতেন আর কি। তো একে একে এভাবে 32টি প্রযোজনার সঙ্গে আপনি যুক্ত ছিলেন আপনাদের দলের। আচ্ছা, তো সেই অভিজ্ঞতাগুলো একটু জানতে চাই। এর মধ্যে যদি আপনার সব থেকে প্রিয় কাজ জানতে চাই, কোনটির কথা বলবেন? অনেকগুলো কাজই আসলে। প্রথম দিকের বলেছিলাম, যেটা প্রথম দিকে আমাদের নাটকের ডিরেক্টরের নাটকের যে ধরনটা ছিল, যে বললাম মেঘ বৃষ্টির মুক্তিযুদ্ধ বা বাংলা নাটকের সাথে। তারপরে সে যখন জাহাঙ্গীরনগরে পড়তে যায়, সেলিম আলদিন স্যারের ইয়েতে আসেন, সংস্পর্শে আসেন, এবং তখন থেকে নিজের শিকড়ের দিকে যে ফিরে তাকানো। তখন আমাদের ছোটবেলায় তো আমরা এসব আসলে বুঝতে পারি না যে শিকড় কি বা এসব। তো ফিরে তাকানোর যে ব্যাপার থেকে শুরু করে, তখন আস্তে আস্তে আমরা ওই যে বললাম রাসলীলা, নটপালা, তো এই আঙ্গিকগুলো যুক্ত হতে শুরু করে। আমরা মানে আমাদের নাটকে আমরা মণিপুরি আমাদের ভাষায় করতে শুরু করি। বিভিন্ন গল্প, বিভিন্ন বিশ্ব সাহিত্য থেকে শুরু করে, রবীন্দ্রনাথ থেকে শুরু করে অনেক বিশ্বের বিভিন্ন মণিপুরি ভাষার লেখকও আমরা ওই নাটক করতে থাকি। মাইকেল মধুসূদনের থেকে আমরা যে নাটকটা করি, তার কাব্যগ্রন্থ থেকে, বীরাঙ্গনা কাব্য থেকে, কোহে বীরাঙ্গনা নামে, এটা সবচেয়ে প্রখ্যাত আমাদের নাটক যেটা। তো এই নাটকগুলোতে আমরা কি করি, যে বাংলার সাথে মণিপুরি আঙ্গিকটা, যদি মণিপুরি ভাষায় করি তাহলে তো হলোই, আর বাংলা নাটক যদি হয়, বাংলা নাটকের সাথে মণিপুরি আঙ্গিক, মণিপুরি মানে বডি ল্যাঙ্গুয়েজটা, মণিপুরি নাচের আঙ্গিকে, মণিপুরি সুর, মণিপুরি বাদ্য ব্যবহার করা, ওই যে এটা কম্পাইলেশন করতে থাকি আর কি। তো মণিপুরি নাটক, মণিপুরি ভাষার কথা যেহেতু আসলো, এরপর যে মণিপুরি একটি গান শুনতে ইচ্ছে হচ্ছে। ঠিক আছে। মণিপুরি রাসলীলা, যেটা রাসলীলা বলি আমরা, এখানে বিভিন্ন ইয়ে থাকে, কৃষ্ণ অভিসার বলে থাকে, কৃষ্ণ নর্তন আর কি। তো এখানে একটা কৃষ্ণের বর্ণনা কিছু থাকে, এটা হায় গনয়ন চাই গো আমার দেখিতে রাধারে, হায় গনয়ন চাই গো আমার দেখিতে রাধারে, যার কথা শুনতে শ্রবণ চায়, তনু তাই মিলিতে চায়, হায়
বাজে। বাহ। রাস উৎসব আমরা জানি যে এখন অনেক বিখ্যাত, অনেক মানে দেশের বিভিন্ন জায়গা থেকে মানুষ যায়। তা আপনাদের শৈশবে দেখা রাস উৎসবটা কেমন ছিল? ওটা ছিল মূলত একেবারেই ভক্তিভাবাপন্ন। ভক্তি এখনো ভক্তিভাবটা আছে, কিন্তু এখন মিডিয়া ঢুকে গেছে। মিডিয়া ছাড়াও এটা মানে অনেক জাঁকজমকপূর্ণ হয়ে গেছে। আগে জাঁকজমক ছিল না, শুধু ভক্তি মানতের জায়গা থেকে আচ্ছা। এটা ছিল। এবং এলাকার আমাদের মণিপুরী সমাজে এটা একটা পূর্ণ তীর্থ বলা যায়, মানে মহারাসলীলা যেটা কার্তিকের পূর্ণিমা তিথিতে হয়, সেটা ছাড়াও তেমনিতে মানতের রাস হয় আমাদের আচ্ছা। শরৎ ঋতুতে আর বসন্ততে। এই আচ্ছা, আচ্ছা। বছরের কোন সময়টা এটা হয়? এটা এই বসন্ত ঋতুতে। রাসের দুটা সাধারণত যে আঙ্গিক যেটা যেটা পরিবেশিত যে রাস হয় সেটা দুই প্রকার হয়। এটা বসন্ত রাস হয়, আর এটা হচ্ছে শারদ রাস, মানে শরতের রাস। তো ফাল্গুন আসে, এই যে হোলি খেলা দিয়ে, এটা আমাদের রাসের এটা হোলি খেলার অংশ দিয়ে এটা হয় এই সময়টাতে। আর শরতে যেটা হয় সেটা এমনিতে মানতেরও হয়, আবার শরতের কার্তিকের পূর্ণিমা তিথিতে যেটা হয় সেটা হচ্ছে মহারাসলীলা বলি। আচ্ছা। এটা হচ্ছে আমাদের প্রধান যে উৎসব, যেটা সাংস্কৃতিক বা ধর্মীয় উৎসব যেটা বলে ওইটাই। এখানে কি আরো বিশেষ কিছু হয় যে কারণে মহারাস বলছেন? এখানে হচ্ছে মূলত হয় কি, আমাদের আপনি গান শুনে বুঝতে পারছেন যে আমাদের রাসলীলা বা আমাদের নটপালা যেটা হচ্ছে কৃষ্ণ রাধা কৃষ্ণের যে প্রেম সংক্রান্ত। তো বৈষ্ণব পদাবলীর গানগুলো থেকে নিয়ে এগুলো আত্মীয়করণ করে এখানে মণিপুরি সুর ঢুকিয়ে তারপর এটা পরিবেশনা করে থাকেন। এবং উস্তাদরা ভারতের বিভিন্ন তখন তো ভারতের মণিপুর থেকে শিখে এসে বাংলাদেশে এসে আস্তে আস্তে এটা তৈরি করেন। আচ্ছা। এটা মানে একটা ঘরানা তৈরি করতে থাকেন আর কি, যেটা বলি। তখন কি বলছিলেন আপনি? মহারাসে কি বিশেষ কোনো আয়োজন হয় যেটার কারণে মহারাস বলা হয়? কৃষ্ণের এখানে হয় কি, দুপুর থেকে শুরু হয়, যেটা দুইটা আঙ্গিক নিয়ে হয়। এটা হচ্ছে দুপুরবেলা হচ্ছে গোষ্ঠলীলা, যেখানে রাধা কৃষ্ণ নয়, কৃষ্ণের বালককালের বাল্যের তার সখাদের সাথে যে খেলাধুলা করা বা ওইটা সাংস্কৃতিক একটা পরিবেশনা, ওইটা নিয়ে একটা সাংস্কৃতিক পরিবেশনা হয়। এবং এটা পরপর হচ্ছে বিশেষত্ব হচ্ছে এটা আমাদের মণিপুরে জোড়া মণ্ডপ বলে একটা জায়গা আছে, 3টা মণ্ডপ, যদিও 3টা মণ্ডপ কিন্তু নাম হচ্ছে জোড়া মণ্ডপ। তো এখানে একসাথে 3টা মণ্ডপেই হয়, অনুষ্ঠিত হয় আর কি এটা। এবং মানতের এটা বিভিন্ন সামাজিক এটার আয়োজনের জন্য বিভিন্ন সামাজিক ইয়ে থাকে আর কি, মিটিং হয়, এগুলো হয় কাকে দেওয়া হবে এরকম করে করে। তো বছরব্যাপী এটার একটা প্রস্তুতি থাকে। আর রাত্রেবেলা মেলা, প্রচুর মেলা বসে, সন্ধ্যার দিকে সাংস্কৃতিক প্রোগ্রাম থাকে স্টেজ, যেখানে মণিপুরী ললিতকলা একাডেমি আছে, এখানে একটা মাঠ থাকে। ওই মাঠে 3টা মণ্ডপ থেকে শুরু করে পরে এসে মাঠে হয়। তারপর রাত্রেবেলা আবার 11টা থেকে শুরু হয়ে যায় রাস, রাতভর রাসটা চলে। তো এই কারণে দুইটা একসাথে যে কম্বিনেশন করে গোষ্ঠলীলা এবং রাসলীলা একসাথে করে পরিবেশন করা হয়। তো এই কারণেই মহারাসলীলা বলে আর কি এটা আসলে। ম্যাম, মণিপুরি সম্প্রদায় সম্পর্কে মোটামুটি আপনার মুখ থেকে আমরা অনেক কিছুই জেনেছি আজকে, এবং আরো জানবো আমরা পুরোটা সময় জুড়ে। আপনার কাছে মণিপুরি ভাষা নিয়ে একটু শুনতে চাই, যে মণিপুরি ভাষার কি কোনো লিখিত রূপ আছে? না শুধু মৌখিক রূপ? লিখিত রূপ ছিল, কিন্তু সেটা ধ্বংস হয়ে গেছে আর কি। এটা মণিপুরে থাকা অবস্থায়, তো সেখানেই মানে এটা কোনো আর উদ্ধার করা যায়নি আমার জানার মতে। কোথাও পাওয়া যাবে কিনা সেটা ব্যাপার, আপাতত নেই। আমরা বাংলা অক্ষরে মণিপুরি ভাষা লিখি। আচ্ছা, মূলত মৌখিকভাবে প্রচলিত মণিপুরি ভাষা। আচ্ছা, এবারে যদি একটু আপনার থিয়েটারের প্রসঙ্গে আবার ফিরতে চাই, শ্রীকৃষ্ণ কীর্তন নামক একটি নাটকে একা আপনার কণ্ঠে 65টি গান গাওয়া, সেই অভিজ্ঞতা জানতে চাই। শ্রীকৃষ্ণ কীর্তন নাটকটা আসলে যে বরুচন্ডী দাসের, উনি বৈষ্ণব পদকর্তা যিনি, ওই নাটকটা করার যখন ভাবনা আসে আমাদের শুভাশিসের, তখন সে বিভিন্ন জায়গা থেকে যেমন ফোক টোন, তার বন্ধু বান্ধবদের চাকমা বা ওই যে পাহাড়ি ওই অঞ্চল থেকে মিউজিকটা সংগ্রহ করে। আমি আসলে এখানে একটা জিনিস বলতে চাই, মণিপুরি থিয়েটারের মিউজিক ডিরেকশনের জায়গাটা আমি যদিও মানে ওই রাগালাপ বা হামিং মণিপুরি ওই যে সুরগুলো আমি যদিও ইউজ করছি, আমি করছি,
কিন্তু এখানে নাটকে যে গানগুলা হয় ব্যবহৃত হয় সেগুলা প্রচলিত গানের বাইরে যে নতুন গান আমার নাটকের প্রয়োজন হয় সেগুলো সাধারণত সেই লিখে বা সুর করে আমি গাই আর কি। তো সে সংগ্রহ করে বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে এবং আমরা আমাদের উস্তাদদের কাছ থেকে বসে মণিপুরি আঙ্গিকা করব এই ভাবনাটা তার এসে শেয়ার করে আমাদের সাথে একটা বন্ধে আসে যখন ভার্সিটি থেকে। তারপর আমরা এটা নিয়ে সে অনুবাদও করে সে ওইখান থেকে, ওইটা তো ব্রজবুলি ভাষায় ছিল, সেটা মণিপুরি ভাষায় সে অনুবাদ করে। তো অনুবাদ করে ওইটা নিয়ে পাঠ করতে বসি প্রায় 3 মাস আমাদের প্রস্তুতি ছিল। ওইটা পাঠ করি, তারপর পাঠের পর যখন আমরা স্টেজে করার জন্য আমরা 1 মাস টানা রিহার্সাল করি। ওটা আমাদের বাড়ির উঠানেই এটা করি আমরা, শামিয়ানা টাঙিয়ে প্রতিদিন রাত্রে আমাদের রিহার্সালটা হতো আর কি। তো গ্রাম থেকে বিভিন্ন মানুষজন একটু পালা ফরম্যাটে মনে হয় আপনাদের প্রোডাকশন গুলো হয়, তাই না? তো প্রথম দিকে এটা পুরো গ্রাম থেকে প্রায় 30-35 জনের একটা টিম ছিল, বিশাল আকারে এটা হয়েছিল। মানে আমাদের সমবয়সী যারা ছিল সবাই মোটামুটি স্টেজে ছিল আর কি। তো রিহার্সাল এগুলো চলতো, জমজমাট একটা আবহাওয়া ছিল আর কি। তো এখানে প্রতিটি পদ, এখানে তো ইয়েটা বড়চণ্ডী দাসের এই যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটাতে 12টা খণ্ড অথবা 11টা খণ্ড এরকম। তো সবগুলা খণ্ড নিয়ে তখন আমরা কাজ করেছি। তো সবগুলা খণ্ড নিয়ে কাজ করতে গিয়ে স্বাভাবিকভাবে এটা অনেক লম্বা হয়েছে এবং প্রতিটি খণ্ডে এই জায়গাটায় মণিপুরি গান বসবে, এই জায়গাটায় একটু রাগের কাজ বসবে, এই জায়গাটায় ওইটা বসবে, এই জায়গাটা একটু পাহাড়ি সুর বসবে, এরকম করে 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 আমরা বসে ঠিক করে তারপরে আর গাওয়ার জন্য স্বাভাবিকভাবে তখন আমি দলের ছিলাম, তো আমাকেই করতে হয়েছে এবং আমার সাথে সহযোগী ছিলেন আর বাদ্যে ছিলেন আমাদের যিনি বাদক ছিলেন, তিনিও বেশ প্রখ্যাত একজন বাদক আর কি, মৃদঙ্গ বাদক, বিধানচন্দ্র সিংহ নামে। আচ্ছা। আর জ্যোতি সিনহা হচ্ছে আমাদের প্রধান অভিনেত্রী, ভীষণ গুণী অভিনেত্রী। হ্যাঁ। তো সেই করেছে ওইটা মূলত। পরবর্তীতে আমরা 3 ঘন্টার কাজটা বিভিন্ন যখন ঢাকায় নিয়ে আসি আমরা বিভিন্নভাবে আমন্ত্রিত হয়ে বিভিন্ন উৎসবে, তখন সেটাকে আমরা ছোট করে 1 ঘন্টাতে নিয়ে আসি। আচ্ছা। প্রথম যখন করি তখন আমরা 3 ঘন্টায় করেছিলাম এবং ঢাকা থেকে আমন্ত্রিত অতিথি হিসেবে ছিলেন আমাদের সারা জাকের, আলী জাকের ছিলেন। 2 দিন ব্যাপী করেছিলাম আমরা, আমাদের মণিপুরি নাট্যোৎসব করেছিলাম আমরা এখানে। সেটা তো বেশ 2000 সালে 2001। আচ্ছা। তখন ওই নাট্যোৎসবটা তখন আমরা শ্রীকৃষ্ণ কীর্তন দিয়ে করেছিলাম আর কি, 2 দিন ব্যাপী আমাদের ছিল। তখন প্রথম দিন সারা জাকের এবং উনি ছিলেন তখন গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতি ছিলেন, উনি এবং আলী জাকের গিয়েছিলেন। আর দ্বিতীয় দিন প্রথম দিন খালেদ খান গিয়েছিলেন, আর দ্বিতীয় দিন সারা জাকের এবং আলী জাকের স্যার গিয়েছিলেন। অতিথি হিসেবে আমরা তাদেরকে নিয়েছিলাম আমন্ত্রণ করে। তো এই আপনি চলচ্চিত্র কাজ করেছেন, সেই প্রসঙ্গে জানতে চাই, মণিপুরি চলচ্চিত্র সেটি কি মণিপুরি ভাষায় ছিল? হ্যাঁ, মণিপুরি ভাষায় এবং মণিপুরি কাহিনী নিয়ে মূলত। আমরা যে 3টা আমাদের শর্ট ফিল্ম আগে থেকে একটু আমাদের আমার আলো নামে একটা আমাদের শর্ট ফিল্ম না ঠিক, ওটা হচ্ছে 1 ঘন্টা বা 50 মিনিটের একটা, ওটা বাংলায় করে রেখেছি আর কি। আমাদের আবার মণিপুরি থিয়েটারের এটা হচ্ছে অডিও ভিজুয়াল প্ল্যাটফর্ম তাহারা নামে। তাহারা মানে ওখানে আবার আমাদের থিয়েটারের বাইরেও অন্যান্য লোকজন যারা বিভিন্ন মিডিয়াতে কাজ করে বা ফিল্মের সাথে যুক্ত, ফটোগ্রাফির সাথে যুক্ত, তাদেরকে আমরা ইনভলভ করি। মণিপুরি বাঙালিও আছেন, ঢাকা থেকে আবিদ মল্লিক বলে একজন যান, আর উত্তম বলে সজল, আমাদের সবাই মিলে এটা তাহারা প্ল্যাটফর্মটা করি। ওইখান থেকে আমরা চলচ্চিত্র নির্মাণটা শুরু করি আর কি। এটা করোনার সময় থেকে, করোনার পরবর্তী থেকে। তারপর হচ্ছে মণিপুরি শর্ট ফিল্ম সেটা হচ্ছে 3টা আমরা করি, ইনাফি, তিরাস এবং হুনাসরি নামে। এটা হচ্ছে একটা নারীর, এটাকে আমরা এরকম বলতে চাই যে মণিপুরি একজন কর্মজীবী নারীর সংগ্রামের কাহিনী হিসেবে আমরা এটা। এগুলো প্রচারিত হয়েছে কোথায়? এগুলো ইউটিউবে এখন আমরা ছাড়িনি, কিন্তু আমরা এখানে ইনাফি সেটা হচ্ছে প্রতিটি ফিল্মই হচ্ছে আমাদের ঢাকা আন্তর্জাতিক যে ফিল্ম ফেস্টিভ্যাল হয় সেখানে প্রদর্শিত হয়, প্রদর্শনের জন্য মনোনীত হয়। এর মধ্যে ইনাফি সেটা আমরা তখন দ্বিতীয় শ্রেষ্ঠ পুরস্কার পাই আর কি। এইভাবে এর পরবর্তীতে তিরাস, আর এবার যেটা প্রদর্শিত হলো হুনাসরি।
আচ্ছা, বাহ। এগুলো কাহিনী একটু ছোট ছোট করে শুনি। এটা হচ্ছে ইনাফি হচ্ছে একটা মেয়ে, ওই যে বললাম একটা সংগ্রামী মেয়ে, সে মেয়েটা কাপড় বুনে রোজগার করে। এটা আমাদের মণিপুরি যে উপাদানগুলো, কাপড় বোনার যে ওইটা উপাদানগুলো নিয়ে আসে। তো এটাই সে নিজে অনেক সুন্দর সুন্দর কাপড় বুনে বেচে, কিন্তু নিজে পড়তে পারে না আর কি, তার এই যে দুঃখের জায়গাটা। তো এই কারণে একটা পর্যায়ে সে কি করে, তার সবচেয়ে পছন্দ যেটা সেটা সে লুকিয়ে রাখে। লুকিয়ে রাখে, কিন্তু সেটা অবচেতনে আর কি, এক ধরনের অবচেতনে এটা সে করে। তার পরবর্তীতে সে আবার বলে যে না, কোথায় গেল কোথায় গেল, আসলে নিজে লুকিয়ে রাখে, আবার খুঁজতেছে তার মার কাছে, বোনের কাছে, বলে কোথায় কোথায় গেল। পরে রাত্রেবেলা মা বলে যে, তার মা কিন্তু দেখতে পায় সে যে লুকিয়ে রাখে, সেটা বলে যে তুমি লুকিয়ে রেখেছিলে, এই যে দেখো, যে তুমি এটা নিয়ে নাও, এরকম। তারপর কান্না দিয়ে শেষ হয়। আর তিরাস যেটা, সেটা হচ্ছে আমাদের একটা আঙ্গিক, উদুখোল বলে একটা আঙ্গিক আছে আমাদের মণিপুরীদের। মানে কৃষ্ণ যখন ননি চুরি করে খায়, তখন মা তাকে বেঁধে মারে আর কি, ওইরকম। ওই কাহিনীটাকে বেস করে একটা গরিব মা তার সন্তানকে দুধ, তার গরুর দুধটা খাওয়াতে পারে না, বেচে ছেলেকে দিতে পারে, এই দুঃখটা ওইটার সাথে। আর হুনাসুরি হচ্ছে, হুনাসুরি মানে সোনার মালা, যেটা তার সে সোনা বানায়, সোনার মালা তৈরি করে আমাদের মণিপুরি বিশেষ কারিগর থাকেন। তো তার বাবা অসুস্থ হয়, মেয়েটা করে, তারপরে তার মা পড়তে পারে না গরিব হওয়ায়, তখন তার বাবা তার জন্য টাকা দিয়ে বলে যে তোমার বিয়ে হবে, তুমি একটি মালা বানাও। তো সে মালাটা আর শেষ করতে পারে না। মানে কোথাও না কোথাও আমাদের একটা কালচার থেকে 65টা বা একটা নির্দিষ্ট পরিমাণ মালা, ওই যে মালার এইগুলো থাকতে হয়, বলগুলা। আচ্ছা, তো এটা পূর্ণ হয় না। সে কি করে, তার বাবা বলে যে আমি যে টাকা দিয়েছি এটা পূর্ণ হওয়ার কথা, কেন হচ্ছে না? তো সে দেখা যায়, পরবর্তীতে দেখা যায় সে কয়েকটা লুকিয়ে রাখে। তার মা যে পড়তে পারেনি, সেই দুঃখ থেকে সেও পড়বে না, বা সেই দুঃখটা থেকে, ওইরকম ওই কাহিনীগুলো। প্রত্যেকটি গল্পই আসলে নান্দনিক এবং একই সাথে স্বতন্ত্র, আর্টিস্ট, তাই না? একদম। এবারে একটু জানতে চাই, আপনার শিক্ষকতা জীবনে 2001 সালে আপনি প্রভাষক হিসেবে যুক্ত হয়েছেন। শুরুটা কিভাবে হয়েছিল? শিক্ষকতার যাত্রাটা কি কলেজ থেকে? হ্যাঁ, কলেজ থেকে। আমি পাশ করে বের হওয়ার পরপরই ওই কলেজে, আমার এলাকারই কলেজ ছিল, তো এখানে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে পাই এবং পরীক্ষা দিয়ে জয়েন করি 2001-এ। এখন পর্যন্ত আছি। কোন বিষয় নিয়ে পড়াচ্ছেন? কেমিস্ট্রি নিয়ে। আচ্ছা। আর গানের প্রশিক্ষণ কেমন চলছে? গানের প্রশিক্ষণ মানে আমি প্রশিক্ষণ নিচ্ছি না দেওয়ার আপনি ব্যাপারে? দিচ্ছেন যেটা প্রশিক্ষণ দেওয়াটা হচ্ছে, আমাদের হচ্ছে যে বিভিন্ন অনুষ্ঠান যখন হয়, তখন আমাদের দলের ওইটা মিলে আমরা যখন শুরু করি, যেমন বৈশাখের প্রোগ্রামের সময় আমরা দলীয় প্রোগ্রাম করি, এগুলাতে প্রশিক্ষণ চলে তখন 7 দিন ব্যাপী বা 15 দিন ব্যাপী। কিন্তু আনুষ্ঠানিকভাবে আমাদের দল থেকে, থিয়েটার থেকে আমরা এই নববর্ষ থেকে আমরা স্কুল চালু করব। যেমন গানে আমি থাকবো, তারপরে কবিতা আবৃত্তি এবং অভিনয় জ্যোতি সিনহা, সে প্রখ্যাত অভিনেত্রী। তারপরে সার্বিক তত্ত্বাবধানে সুভাষিস থাকবে, বাদ্যে বিধান চন্দ্র সিংহ। এভাবে আমরা গুণী ব্যক্তিদের। আপনাদের তো থিয়েটার স্কুলও করার একটা পরিকল্পনা রয়েছে। থিয়েটার স্কুলটাই বলছি আমরা। আচ্ছা, সেখানে গান আবৃত্তি, হ্যাঁ, মণিপুরি গান এবং বাংলা গান একসাথে, নাচ, আবৃত্তি, অভিনয় এবং বাদ্য, এগুলো নিয়ে, এবং চিত্র কর্মশালা আর কি। আচ্ছা, ছবি আঁকা। আপনার শিক্ষকতার পাশাপাশি আপনি সিলেট বেতারের সঙ্গেও যুক্ত আছেন সঙ্গীত শিল্পী হিসেবে, রবীন্দ্রসঙ্গীতে। হ্যাঁ, রবীন্দ্রসঙ্গীত। বেতারের সঙ্গে যুক্ত হওয়াটা প্রথম কবে? বেতারে আমি 2021 আমি আসলে হঠাৎ করে মনে হলো যে থিয়েটার, আমরা তখন থিয়েটার নিয়ে তো ব্যস্ত ছিলাম, তো এইভাবে যে প্রাতিষ্ঠানিক একটা জায়গায় গিয়ে যে করবো, এটা মাথায় আসেনি, থিয়েটার নিয়ে ব্যস্ত ছিলাম আসলে। পরে হঠাৎ করে মনে হলো যে করোনার সময় তো একটু যে স্থবিরতা তৈরি হয়, যে থিয়েটার করতে পারছি না, তো এরকম তাহলে একটু করি বলে গেলাম আর কি, বেতারে অডিশন দিলাম, তো পাশ করে তারপরে নিয়মিত করছি আর কি। আচ্ছা ম্যাম, আপনি যে স্কুলটার কথা বলছিলেন, সেখানে আরেকটা বিষয় জানতে চাইবো যে এই ধরনের গঠনমূলক কাজ করার আগে মার্কেট ভিজিট, যেটাকে আমরা বলি, যে আগে থেকে একটু পরিস্থিতিটাকে বোঝা, বর্তমান সময়ে শিল্প সাংস্কৃতিক এই পরিচর্যাগুলো যেভাবে চলছে, আপনার কি মনে হচ্ছে যে এখানে আপনারা বেশ সাড়া পাবেন বা কেমন সাড়া পাবেন? আমাদের আসলে আমাদের সমাজে এখন
চর্চাটা আরো বেগবান হচ্ছে, আমাদের আচ্ছা। সাংস্কৃতিক চর্চাটা দিনকে দিন আরো বেগবান হচ্ছে। আর সাথে মানে বিশ্বের সাথে বা জাতীয়ভাবে যুক্ত যেহেতু হচ্ছি আমরা, হয়েছি, আচ্ছা। তো এখানে বিভিন্ন প্রতিযোগিতায় যাওয়ার যে একটা প্রবণতা মেয়েদের, যে নতুন করি বাচ্চাদের বা নাচের উপজেলা পর্যায়ে, জেলা পর্যায়ে আন্ত প্রতিযোগিতা যেগুলো হয় সাংস্কৃতিক, সেগুলোতে অংশগ্রহণের আগ্রহ থেকে তার এখন শিখার, নাচের প্রতি, গানের প্রতি, আবৃত্তি, অভিনয়ের প্রতি তাদের আগ্রহটা বাড়ছে আর কি। আচ্ছা আচ্ছা। তো সেই কারণে আমরা ভাবছি, যদিও আমাদের মণিপুর ললিত কলা একাডেমি আছে, ওখানে হয়, যেখানে সুভাষিস নিজেই প্রশিক্ষণ দাতা, আচ্ছা। সে নাটকের এবং আবৃত্তি প্রশিক্ষক। তো এই কারণে আমরা এখানে আবার অল্টারনেট একটা করার চেষ্টা করছি একটু অন্যভাবে। এখানে আমরা ওইখানে তো বিভাগীয় পর্যায়ে, মানে একটা বিভাগ যে গান শিখবে, গান যার গানের প্রতি যার আগ্রহটা যেখানে। আর আমরা এখানে হচ্ছে সমন্বিত, মানে যে গানও শিখবে, সে নাচও শিখবে, সে আবৃত্তিও করবে, আচ্ছা। সে এরকম মানে একটা পরিপূর্ণ একটা শিক্ষা দেওয়ার চেষ্টা থেকে আর কি। আচ্ছা। অভিনয় যেহেতু করছেন এবং করছি রবীন্দ্রসঙ্গীত, না অভিনয়। হ্যাঁ? আচ্ছা, অভিনয় আপনি করছি না। মূলত হ্যাঁ। মঞ্চের পেছনে মঞ্চের পেছনে। সঙ্গীত পরিচালনার কাজগুলো করে থাকেন। তো এবারে একটু যদি জানতে চাই যে আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা, আপনি বলছিলেন যে চিত্রাঙ্গদা নিয়ে আপনাদের কাজ করার ইচ্ছে আছে, এর পাশাপাশি নতুন আর কোনো প্রযোজনার কাজ কি হচ্ছে? নতুন প্রযোজনা বলতে আমাদের রক্তকরবী নিয়েও একটা চিন্তা ভাবনা আচ্ছা। ছিল, আর মানে বিভিন্ন চিন্তা ভাবনা আছে। আরেকটা হচ্ছে আমাদের ভাষা শহীদ, আমাদের আসামের প্রথম মণিপুরী, বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষা শহীদ সুদেশনা, মানে বাংলা ভাষা ব্যতীত আরেকজন যিনি ভাষার জন্য প্রাণ দিয়েছেন, সুদেশনা সিংহ নামে। তো তার জীবনীকে কেন্দ্র করে একটা নাটক করার চিন্তা ভাবনা, থিয়েটারে স্টেজে আনার চিন্তা ভাবনা চলছে আর কি। থিয়েটার এবং সঙ্গীত চর্চার পাশাপাশি যদি জানতে চাই যে এর বাইরে অবসরে আর কি করা হয়? অবসরে আসলে আমার অবসরটা গান গাই, গান শুনি প্রচুর, আর বই পড়ি বাহ। প্রচুর। আমি পড়ুয়া খুব, আর টিভিতে, মোবাইলে একটু ফেসবুকিং করি, আচ্ছা। মাকেও হেল্প করি আচ্ছা। গৃহ কাজে। আচ্ছা। আপনি যে সময়টাতে থিয়েটার শুরু করেছিলেন, সেই সময় আর এখনকার সময়ের মধ্যে যদি পার্থক্যের জায়গাটা জানতে চাই আপনার দৃষ্টিতে, হ্যাঁ। কি মনে হয়? এখন প্রতিকূলতা, তখন এক ধরনের প্রতিকূলতা ছিল, তখন মানে তখনের প্রতিকূলতা হচ্ছে যে থিয়েটার করে আর এখনের প্রতিকূলতা হচ্ছে, এখন কিন্তু আমরা যেমন একটা নাটক তৈরি করছি, আমাদের এর আগে বলিনি, আমাদের নাটকগুলোর মধ্যে আমাদের সবচেয়ে পরিচিত যে নাটকগুলো কিছু, কহে বীরাঙ্গনা আছে, তারপরে ওমন পাহিয়া, দেবতার গ্রাস, রবীন্দ্রনাথের কবিতা থেকে শুরু করেছি, লেইমা, এগুলো নাটকগুলো আমরা করেছি, ধ্বজমেস্তরী মনন, ইদানিং এটা করে আমরা গেলাম। আচ্ছা। তো তখনের যে, এখনের সমস্যা হচ্ছে কি, এখন মেয়েরা, ছেলে মেয়েরা বাইরে পড়তে যায়, তো এসএসসির পরে, এইচএসসির পরে বাইরে চলে যায়, তখন তাদের যে বন্ধু দেখে তাদেরকে পাওয়াটা, আমরা কষ্ট করে যদি এলাকায় থাকে, কষ্ট করে যদি তৈরি করি একটা নাটকের জন্য, পারফর্মার তৈরি করার পর দেখা যায় হচ্ছে বিয়ে হয়ে গেছে বা চাকরি করার জন্য চলে গেছে, তখন তার জায়গায় আবার রিপ্লেসমেন্ট, এই সমস্যাগুলো এখন আমাদের পড়তে হয় আর কি। আচ্ছা আচ্ছা। দুই ধরনের সমস্যা, তারপরে আমরা এটা কাটিয়ে উঠছি। আর আমরা হচ্ছে স্বল্পদৈর্ঘ্য একটা চলচ্চিত্রের জন্য আমরা অনুদান পেয়েছি তাহারা থেকে, আচ্ছা। যেটা কাজ শুরু হবে আমাদের এই যে মার্চ এপ্রিল থেকে, বৃন্দারানীর আঙুল বলে। অনুদানটা কি কোনো সরকারি ভাবে? হ্যাঁ, সরকারি অনুদান, যেটা আচ্ছা, আচ্ছা। স্বল্পদৈর্ঘ্যের জন্য অনুদান পেয়েছি আমরা। আচ্ছা, চমৎকার। দেশ ছাড়িয়ে কি বাইরে কাজ করার মতন কোনো পরিকল্পনা আপনাদের আছে? বাইরে তো আসলে ওইরকম বাইরে গিয়ে করার তো, কিন্তু আমরা আমন্ত্রিত হয়ে গিয়েছি কলকাতা, কহে বীরাঙ্গনা নিয়ে আমরা কলকাতায় গিয়েছি তখন 2012 সালে তাদের ইয়েতে, তখন টাইমস অফ ইন্ডিয়া এবং প্রথম আলোর যৌথ একটা ইয়েতে গিয়েছিলাম, এবং ভারত সরকারের আমন্ত্রণে রবীন্দ্রনাথের 150তম জন্মবার্ষিকী, যেটা দুই দেশ মিলে, ওটা তখন দেবতার গ্রাস নাটকটা নিয়ে আমরা পুরো আসাম, পূর্ব ভারত অঞ্চলটা, আসাম গুয়াহাটি অঞ্চলটা আমরা আগরতলা ওই জায়গায় প্রদর্শন করেছি। কহে বীরঙ্গনা নাটকে জ্যোতি সিনহার যে অভিনয়, উনি আসলে অন্য এক মাত্রা যোগ করেছেন। মণিপুরী নারীদের জন্য আসলে এটা কতখানি উৎসাহের কথা? অনেক বড়, বিশেষ করে এই যে স্টেজ পারফরমেন্স জায়গাটাকে জ্যোতি সিনহা এমন একটা উচ্চতায় নিয়ে গিয়েছে মণিপুরীদের ক্ষেত্রে, এবং জাতীয়ভাবেও বর্তমান এটা আমাদের মেয়েদের
মণিপুরি মেয়েদেরকে খুব উৎসাহিত করে। ওরা ওর কাছে শিখতে চায়, আবৃত্তি শিখতে চায়, নাচও শিখায় সে, এখন সে ভালো নাচও করে। বাহ। তো এখন নাচ শিখাচ্ছে বর্তমানে। চমৎকার, আপনার সঙ্গে খুব চমৎকার কাটলো পুরোটা সময়। আমরা আমাদের আয়োজনের প্রায় শেষ দিকে, বিদায় নিব একটি গান শুনতে শুনতে আপনার থেকে। তবে তার আগে রাঙা সকালের দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান। ধন্যবাদ মাছরাঙা টেলিভিশনকে এবং সংশ্লিষ্ট সকলকে। আমার পক্ষ থেকে, আমার মণিপুরি থিয়েটার দলের পক্ষ থেকে এবং আমার সমাজের পক্ষ থেকে এই ভাষার মাসে এবং সামনে স্বাধীনতার মাস, সবাইকে ভাষার চেতনায়, দেশের চেতনায় উদ্বুদ্ধ হওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি, আহ্বান জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনার জন্য শুভকামনা। আমরা আরো একটি গান শুনতে শুনতে বিদায় নিব বলেছিলাম, আরো একটি রবীন্দ্রসঙ্গীত কি শুনতে পারি? আচ্ছা, ঠিক আছে। আমি তোমার প্রেমে হব সবার কলঙ্ক ভাগী, আমি সকল দাগে হব দাগী, কলঙ্ক ভাগী। তোমার পথের কাঁটা করব চয়ন, সেথায় তোমার ধুলায় শয়ন, সেথায় আঁচল পাতব আমার তোমার রাগে অনুরাগী, কলঙ্ক ভাগী। আমি শুচি আসন টেনে টেনে বেড়াবো না বিধান মেনে, যে পঙ্কে ওই চরণ পড়ে তাহারি ছাপ বক্ষে মাগি, কলঙ্ক ভাগী। আমি তোমার প্রেমে হব সবার কলঙ্ক